হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি যেটা ক্লাস করবো সেটা হচ্ছে ক্লাস 9-এর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার প্রথম যে সেটের স্কুল আছে সেই স্কুল নিয়ে, সেই স্কুলের ম্যাথের 1, 2, 3 এবং 4 দাগের যে কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের ভিডিও আমি আলোচনা করব। ঠিক আছে, আমাদের সেটটা হচ্ছে, স্কুলটা হচ্ছে তোমার বালুরঘাট গার্লস হাই স্কুল, পেজ হচ্ছে 187, প্রথম স্কুলটা। ঠিক আছে, প্রথম স্কুলের যে সেটটা আছে সেই সেটের 1 দাগ, 2 দাগ, 3 দাগ এবং 4 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকের ভিডিও আলোচনা করব। ওকে, আর তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যেন এর পরের সেটটা দিলে সেই সেটের নোটিফিকেশনটা সেই ভিডিওর নোটিফিকেশনটা যেন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো প্রথম 1 দাগের যে কোশ্চেন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের কোশ্চেন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 নম্বর প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো ফার্স্ট যে কোশ্চেন আছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করায়, এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। ঠিক আছে, যে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। 20% ছাড় দিয়ে বিক্রি করায় তার বিক্রয় মূল্য 48 টাকা হলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? এখানে ধার্য মূল্য বলতে কি? ধার্য মূল্য বলতে যে লিখিত মূল্য টাকা বলছে। লিখিত মূল্য বলতে তোমরা দেখবে যে কোনো বইয়ে যখন দোকানে কিনতে যাবে তখন দেখবে বইয়ের মধ্যে একটা প্রাইস লেখা থাকে। ঠিক আছে, দাম লেখা থাকে, যে মূল্য লেখা থাকে, যে এটা বইয়ের দাম হচ্ছে এতই টাকা। ওই লেখাটাকে বলছে তোমার ধার্য মূল্য বা লিখিত মূল্য। ঠিক আছে, তার উপর আমাদের ছাড় দিয়ে যখন বইটা দিই তখন সেটা আলাদা ব্যাপার। তো ধার্য মূল্য বা লিখিত মূল্য হচ্ছে সেটাই যেটা বইয়ের মধ্যে লেখা থাকে মূল্যটা। ওকে, তো এখানে বলেছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করায়, সেই বইটা বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় বাক্সের মূল্যটা হচ্ছে 48 টাকা। তাহলে সেই জ্যামিতিক বাক্সের ধার্য মূল্য কত ছিল বা লিখিত মূল্য কত? তো ধার্য মূল্য বা লিখিত মূল্যটা বের করতে বলেছে। তো এখানে আমাদের ধার্য মূল্যটা বা লিখিত মূল্য দেওয়া নেই, তাহলে কি করব? আমরা ধরি জ্যামিতি বাক্সের ধার্য মূল্য x টাকা। আমরা ধরলাম যে জ্যামিতি বাক্সের ধার্য মূল্যটা কি বলতো? x টাকা। এবার দেখো যে 20% ছাড় দিচ্ছে, 20% ছাড়ে জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্যটা কত হবে? কারণ লিখিত মূল্য কত ছিল? x টাকা ছিল, আর 20% ছাড় দিচ্ছে, 20% ছাড়ে সে জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্যটা কত হবে? যে x মাইনাস মানে ধার্য মূল্যটা থেকে বাদ দিতে হবে কি? যে 20%, কার 20%? এক্সের 20%। এক্সের 20% মানে কি? এক্স গুণিত 20/100 টাকা সমান এক্স মাইনাস কাটাকাটি করলে কি পাবো? x/5 টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, ভগ্নাংশে বিয়োগ করতে যাই, তো লসও কি পাবো? 5। আর এখানে এক্সের নিচে কিছু নেই মানে 1 দিয়ে 5কে ফেললে 5, আর 5-এর সঙ্গে এক্স গুণ করলে কী পাবো? 5x মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে এক্স গুণ করলে কি? এক্স। তাহলে কী পেলাম? 5x মাইনাস এক্স সমান 4x/5। তাহলে 20% ছাড়ে জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য কত? 4x/5 টাকা পেলাম, যখন ধার্য মূল্য এক্স। আর আবার এখানে তোমার বইয়ে দেওয়া আছে, দেখো যে 20% জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হবে কত? 48 টাকা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে কি পারবো? তাহলে শর্তানুসারে লিখবো 4x/5 = 48, বা সমাধান থাকলে হয় বা লিখবো, নাহলে তীর চিহ্ন দিব। ঠিক আছে, তো বা 4x কিছু নেই মানে কি? সমানের এপারে ভাগাকারে আছে, সমানের উপরও ভাগাকারে আছে, তাহলে কি কোনাকুনি গুণ করতে পারবো? যে এই টার্মের সঙ্গে নিচেরটা এবং ওইটার সঙ্গে উপরেরটা গুণ। নিচে কিছু নেই মানে কত? 1 এর সঙ্গে 4x গুণলে কী পাবো? 4x = 5 × 48, বা এক্স সমান সমান কী পাবো? দেখবে যে কোনো এক্সের সঙ্গে যদি সমানের পরে যেটা মান বের করবো তার সঙ্গে যে সংখ্যাগুলো গুণ আকারে থাকবে সমানের উপরে গেলে কী হবে? বাই আকারে বসবে বা ভাগ আকারে বসবে। ঠিক আছে, তাহলে এক্স সমান কী পেয়ে যাবো? 5 × 48/4 সমান 4 বরং কত? 48 সমান 5 বরং 60। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন এ, 60 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0, 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4। তাহলে ওই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এখানে একটা বৃত্ত নেওয়া আছে, যে ধরলাম যে এটা একটা বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের মধ্যে মাঝখানে একটা 0, 0, এই যে এখানে রেখেছি 0, 0, এবং কেন্দ্র থেকে বৃত্তের উপরে বা বাইরে যে কোনো জায়গায় একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক বলে দেওয়া হচ্ছে 3, 4। তাহলে বৃত্তটি ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে। তার মানে যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ কাকে বলা হয়? কেন্দ্র থেকে পরিদৃষ্ট
সরলরেখাংশটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ বলি। তাহলে এখান থেকে আমরা যদি ওপির মানটা বের করতে পারলে কিন্তু আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে একটা সরলরেখাংশের দূরত্বর ফর্মুলা আমরা কি জানি, একটা সরলরেখাংশের দূরত্ব তখন নির্ণয় করতে পারবো যদি তাদের স্থানাঙ্ক দেওয়া থাকে। তাহলে 0 বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4। তাহলে আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি, স্থানাঙ্ক জ্যামিতির একটা ফর্মুলা ছিল কি, মূল বিন্দু থেকে তোমার x1 y1 এর দূরত্ব কত, মূল বিন্দু থেকে, তখন লিখতে পারি আমরা কি √, যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, যদি মূল বিন্দু থাকে বলে। তো এখানে তোমার মূল বিন্দু থেকে এর দূরত্ব বের করতে হবে, তখন কি করব, পি বিন্দুর স্থানাঙ্কটা স্কোয়ারে যোগফল করলে পেয়ে যাব। তাহলে ওপি সমান কি পাবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার একক। তাহলে 3 স্কোয়ার করলে 9 প্লাস 4 স্কোয়ার করলে 16 একক সমান √25 একক সমান 5 একক। তাহলে ওপি মানে কি, ওপি মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাহলে অপশান ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হয়েছে 5 একক। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে যে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণ দিয়ে দ্বয়ের দৈর্ঘ্য সমান। অ্যান্সার হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা সমান। নেক্সট বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। একটা জিনিস মাথায় রাখবে, এখানে খেয়াল করবে যে পরিলিখিত আর অন্তর্লিখিত, ঠিক আছে। পরিলিখিত তাহলে কীভাবে করতে হবে আর অন্তর্লিখিত তাহলে আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। তো একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এই অঙ্কটা কীভাবে করে দেখো, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 5 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো আমরা, যদি পরিলিখিত থাকে আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে কীভাবে করবো দেখো, যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য কী পাবো, যদি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে কি 5√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব পরিলিখিত বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কী হবে, পরিলিখিত বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে তোমার 5 ইন্টু √2, মানে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান এ 5√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কী হবে, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটাই কিন্তু তোমার কী বলতো, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী জানি আমরা, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু 5 মানে 5√2। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কী হয়ে যাবে, 5√2 সেমি। অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, এক দাগ কমপ্লিট। এবার আসছে আমরা 2 দাগের। আর 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথম যে কোশ্চিনে দেওয়া আছে, 2-এর প্রথম যে কোশ্চিনে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত। কি বলছে, বিক্রয় মূল্যের ওপর 20% ছাড়, মানে ক্ষতিতে, মানে যে 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 ক্রয় মূল্য, যেটাতে ক্রয় মূল্য করছে অর্থাৎ কিনছে, বিক্রি যেটা করছে সে বিক্রিটার উপর, বিক্রি যেটুকু করছে তার মধ্যে 20% ক্ষতিতে, ঠিক আছে, 20% ক্ষতিতে দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত। তো এখানে দ্রব্যটি বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 480 টাকা। তাহলে ক্ষতি কত হচ্ছে, বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত হচ্ছে, 20%। তাহলে 480 গুণিত 20/100 সমান কত, কাটাকাটি করলে 96 টাকা। তাহলে আমাদের 20% মানে ক্ষতিটা হচ্ছে কত, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে কত, 480 টাকা। তাহলে ক্ষতিটা কত হবে, 96 টাকা। তাহলে অতএব দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে, অতএব দ্রব্যটি ক্রয় মূল্য হবে সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য ছিল কত, 480 এবং ক্ষতি কত পেলাম, 96 টাকা। তা যোগ করলে কী পাবো, 576 টাকা। তাহলে আমার এদের অ্যান্সার হয়ে যাবে কী বলতো, 576 টাকা। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 1 থেকে 5, 6 থেকে 10, 10 শ্রেণীর দৈর্ঘ্য কত। এখানে কিন্তু দেখবে যে এই শ্রেণীর দৈর্ঘ্য খুব সহজে বের করা যায়, যে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাই। কিন্তু এখানে দেখো যে ঊর্ধ্বসীমা দেখো 1 থেকে 5, 6 থেকে শুরু হয়েছে, যদি এখানে 5 থেকে শুরু হতো তাহলে কিন্তু দৈর্ঘ্যটা বিয়োগ করলে আমরা পেয়ে যেতাম, ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিলে পেয়ে যেতাম। কিন্তু এখানে দেখো যে 1 থেকে 5 মানে 5 পর্যন্ত শেষ হচ্ছে এবং 5-এর পরে 6 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের শ্রেণীর দৈর্ঘ্য বের করবো কীভাবে, তো প্রথমটা ক্ষেত্রে বের করলে কিন্তু আমরা পেয়ে যাব।
তো 1 থেকে 5 শ্রেণীর ঊর্ধ্বসীমা বের করবো। 1 থেকে 5 শ্রেণীটি মানে এই প্রথম শ্রেণীটার ঊর্ধ্বসীমা বের করবো। ঊর্ধ্বসীমা বের করার রুলস হচ্ছে যে প্রথম শ্রেণীটির ঊর্ধ্বসীমা মানে 5 প্লাস আমি ফর্মুলা করছি যে ঊর্ধ্বসীমাটা প্লাস ডাক টানবো, ডাক টেনে কী করবো যে পরের যে শ্রেণীটা আছে তার ঊর্ধ্বসীমা মাইনাস প্রথমের যে ঊর্ধ্বসীমা আছে তার, মানে পরের যে নিম্নসীমা অর্থাৎ যে পরের যে শ্রেণীটা আছে তার ঊর্ধ্বসীমা মাইনাস প্রথম শ্রেণীটার নিম্নসীমা অর্থাৎ 6 - 5/2। তাহলে কত পাবো তোমার যে 5 প্লাস কী বলো তো 1/2। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 1 - 5 যদি এই টাইপের শ্রেণী থাকে, হ্যাঁ, তো 1 - 5 শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 5 + 1/2 = 5.5 এবং নিম্নসীমা কী হবে, নিম্নসীমাটা হবে যে 5 প্লাস বলতে কি যে ঊর্ধ্বসীমাটা প্লাস ওই সিস্টেমটা এবং নিম্নসীমা বলতে যে নিম্নসীমাটা মানে 1 মাইনাস যে সংখ্যাটা পেলাম সেটা হাফ গিয়ে কী পাবো 0.5। তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা কী হবে, শ্রেণীর দৈর্ঘ্যটা হবে 5.5 থেকে 0.5 বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাব। 5.5 থেকে 0.5 বাদ দিলে আমরা কী পাবো 5। তাহলে এর শ্রেণীর দৈর্ঘ্য কত হয়ে যাবে 5 হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। বা একটা জিনিস মাথায় রাখবে যে এরকম ধরনের শ্রেণী থাকলে সে যেটা থেকে শুরু থাক যে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমাটাই কিন্তু তার শ্রেণীর দৈর্ঘ্য হবে। ঠিক আছে, শর্ট কোশ্চেন এক্ষেত্রে খুব সহজে তোমরা বলতে পারবে। যদি এরকম থাকতো যে 6 থেকে 10, 11 থেকে তোমার 20, তখন এ শ্রেণীর দৈর্ঘ্য হবে কত 6 হবে। ঠিক আছে, 6 বলছি 10 হবে। আশা করছি বুঝাতে পেলাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তো অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে কি পরিধি, পরিসীমা মানে হচ্ছে পরিধি। তো ধরে নিলাম যে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি অর্থাৎ পরিসীমা হবে r × π+2 সেমি। যে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি অর্থাৎ পরিসীমা পাবো r × π+2 সেমি। আর শর্তানুসারে কী লিখতে পারবো যে এর পরিধি কত r × π+2 ইজিক্যাল দেওয়া আছে কত 36 দেওয়া আছে। তাহলে শর্তানুসারে লিখতে পারবো r × π+2 = 36 বা তাহলে বা দিয়ে কী লিখতে পারবো আর। এবার আমরা জানি পাই সমান কত, পাই সমান জানি আমরা 22/7। ঠিক আছে, বা তোমরা দশমিক লিখতে পারো 3.14 সামথিং কিছু আছে মান। তো তোমরা এখানে লিখবো 22/7, পায়ের মান হচ্ছে 22/7 + 2 = 36। বা আর ইন্টু মাঝখানেটা কী করছি ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করলে কী পাবো 22 + 14/7 = 36। তাহলে আর ইন্টু 22 + 14 মানে 36/7 = কত 36। তাহলে আর সমান পাবো আর সমান নিচের টার্মটা এর সঙ্গে গুণ হবে আর উপরের টার্মটা নিচে চলে আসবে। তাহলে আর সমান পাবো তোমার 36 ইন্টু মানে 7 × 36/36, 36 কেটে যাচ্ছে পড়ে যাচ্ছে কত 7। তাহলে এটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 7 সেমি। তাহলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কী হবে, আর আমরা ব্যাস মানে কি জানি ব্যাসার্ধ গুণিত 2। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে 2 × 7 = 14 সেমি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলে 4 নম্বর কোশ্চেন কী বলেছে যে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো। ওয়াই অক্ষের ওপর একটা বিন্দু স্থানাঙ্ক লিখতে বলেছে যার থেকে মানে সেই বিন্দুটা স্থানাঙ্ক থেকে বলছে 2, 3 এবং -1, 2 বিন্দুর দুটির দূরত্ব সমান হবে। অর্থাৎ ওয়াই অক্ষ ওপর যে বিন্দুর স্থানাঙ্ক পাবো তার থেকে এই বিন্দুটার দূরত্ব এবং এই বিন্দুটার দূরত্ব পরস্পর কী বলতো সমান বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নেব যে ধরি ওয়াই অক্ষের ওপর নির্ণীয় বিন্দুটি হচ্ছে 0, y যে আমরা ধরলাম যে ওয়াই অক্ষের ওপর নির্ণয় বিন্দুটি হয়ে গেল 0, y। তাহলে আমরা কি করব, তাহলে এই 0, y থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে, আবার 0, y থেকে এই বিন্দুটার দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, আর এই দুটার দূরত্ব আমাদের কি বলেছে সমান বলেছে। তাহলে দূরত্ব বের করার রুলসটা কি জানি আমরা যে 0, y ও 2, 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব ফর্মুলা কি হচ্ছে যে √/, প্রথম বিন্দুটা মাইনাস দ্বিতীয় বিন্দুটা তার স্কোয়ার প্লাস এখানকার এই প্রথম বিন্দুটির দ্বিতীয় সংখ্যাটা মাইনাস এখানকার দ্বিতীয় সংখ্যাটা = স্কোয়ার। অর্থাৎ কী পেলাম যে √0 - 2 তার স্কোয়ার প্লাস y - 3 তার স্কোয়ার একক।
সমান রুট ওভার 0 - 2 তার স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস এবার দেখো y-3 তার স্কোয়ার, তাহলে y-3 স্কোয়ার অর্থাৎ দেখো তো a-b তার স্কোয়ারের মধ্যে হচ্ছে। আর যেখানে a-b তার হোল স্কোয়ার ফর্মুলা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কী লিখতে পারবো প্লাস y স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত এখানে y ইন্টু b মানে কত 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার একক, তাহলে সমান কী পাচ্ছি যে রুট ওভার 4 প্লাস y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, কারণ 3 স্কোয়ার করলে 9 পাচ্ছি, আর মাইনাস 2 ইন্টু y ইন্টু 3 মানে হচ্ছে মাইনাস 6y, তাহলে সমান কী পাচ্ছি যে y স্কোয়ারটা সামনে রেখে দিলাম, y স্কোয়ার মাইনাস 6y প্লাস, কারণ প্লাস 4 আর এখানে প্লাস 9, তাহলে কী হবে প্লাস 13, তাহলে কী পেলাম তাহলে y স্কোয়ার রুট ওভার y স্কোয়ার মানে 6y প্লাস 13, এটা কী পেলাম 0, y এবং 2, 3 বিন্দুর মধ্যে দূরত্ব। একই রকমভাবে আমরা আবার 0, y এবং -1, 2 বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। একই রকমভাবে কি যে রুট ওভার 0 ফর্মুলা কী হয় যে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, দেখো 0 - 1 হওয়া উচিত, যেহেতু এখানে -1 আছে তাহলে ফর্মুলার মাইনাস আর অঙ্কের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে রুট ওভার 0 + 1 তার স্কোয়ার প্লাস y-2 তার স্কোয়ার, ঠিক আছে, তাহলে 0 + 1 তার স্কোয়ার মানে কি 1 প্লাস এটা হচ্ছে ফর্মুলা a-b তার হোল স্কোয়ার ফর্মুলা আগেরটা করলাম যেরকমভাবে সেরকমই কি যে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে এখানে y ইন্টু b মানে 2 প্লাস b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার একক রুট ওভার, তাহলে সমান কী পাচ্ছি রুট ওভার y1 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 সমান, তাহলে y স্কোয়ার সামনে রেখে দিলাম যে y স্কোয়ার মাইনাস 4y আর +1 + 4 মিলে হচ্ছে কত +5, তাহলে কী পেয়ে গেলাম যে রুট ওভার y স্কোয়ার মাইনাস 4y প্লাস 5, তাহলে আগের যে দ্রুতটা পেলাম সেটা কী পেলাম, সেটা পেয়েছি তোমার কী বলো তো যে রুট ওভার y স্কোয়ার মাইনাস 6y প্লাস 13, আর এটার জন্য পেলাম কত রুট ওভার y স্কোয়ার মাইনাস 4y প্লাস 5, আর এই দুটো দ্রুত কী বলেছে পরস্পর সমান বলেছে, তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, শর্তানুসারে লিখতে পারবো যে রুট ওভার y স্কোয়ার মাইনাস 6y প্লাস 13 ইজিক্যাল টু রুট ওভার y স্কোয়ার মাইনাস 4y প্লাস 5। এবার উভয় পক্ষে দেখো দুটোই কিন্তু রুট আছে, উভয় পক্ষে রুট আছে, তাহলে দুই পক্ষে রুটটা কী হয় কেটে যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি বর্গ করলে কিন্তু উঠে যায়, তো দু সাইডে রুট আছে রুটটা উঠে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি y স্কোয়ার মাইনাস 6y প্লাস 13 ইজিক্যাল টু y স্কোয়ার মাইনাস 4y প্লাস 5, তো y স্কোয়ার কী বলতো কেটে যাচ্ছে, ঠিক আছে, কারণ বাম পক্ষে প্লাস y স্কোয়ার ডান পক্ষে প্লাস y স্কোয়ার বাদ পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি -6y প্লাস 13 আর -4y প্লাস 5। এবার কী করছি যেহেতু আমাকে y এর মান বের করতে হবে, তাহলে y টার্মগুলো একদিকে করছি আর বাকি সংখ্যাগুলো কী করছি সমানের উপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে -6y সমানের এরপরে -4y আছে, তাহলে সমানের এরপরে আসলে কী হয়ে যাবে +4y, তাহলে কী পেলাম -6y প্লাস 4y ইজিক্যাল টু 5 - 13, 5 - 13, তাহলে সমান বা কী পেলাম যে -6y প্লাস 4y, -6y প্লাস 4y মানে কি -2y, কারণ দুরকম চিহ্ন আছে প্লাস মাইনাসে কী হয় বিয়োগ করতে হয়, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত 2y হচ্ছে পাচ্ছি, আর যেহেতু 6 থেকে বাদ এসে আর 6 এর আগের চিহ্ন কী আছে মাইনাস আছে, তার জন্য কী হবে মাইনাস হবে, তাহলে কী পেলাম -2y ইজিক্যাল টু -8, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে y সমান কী পাচ্ছি 8/2 সমান 4 দিয়ে 8 সমান y সমান কত পেলাম 4 পেয়ে গেলাম, তাহলে অতএব আমরা নির্ণয় বিন্দুটি কী ধরেছিলাম 0, y, তাহলে অতএব লিখতে পারবো যে অতএব y এর অক্ষের ওপর নির্দিষ্ট নির্ণয় বিন্দুটি হলো 0,4। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 5 নম্বর, বুঝবে ভালো করে, ভালো কোশ্চিন, যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক, ঠিক আছে, আর BC বাহুর মধ্যবিন্দু P, তাহলে ABP ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। তো চিত্র তোমরা একবার ভালো করে দেখো যে চিত্রটা কি যে ABCD একটা সামান্তরিক লিখলাম যার পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে কত 100 বর্গ একক, ঠিক আছে, এটা পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ, এবং BC বাহুর মধ্যবিন্দু, এই BC বাহুর মধ্যবিন্দু কি বলেছে P বলেছে, তো BC বাহুর মধ্যবিন্দু P, তাহলে আমাকে বের করতে বলেছে ABP ত্রিভুজের ABP মানে এই এখানে বরাবর একটা অঙ্কন করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে, তো কীভাবে বের করে দেখো, প্রথমে আমরা কি জানি ABCD একটি সামান্তরিক যার ক্ষেত্রফল কি দেওয়া আছে 100 বর্গ একক, ঠিক আছে, ABCD একটি সামান্তরিক যার ক্ষেত্রফল কি বলতো 100 বর্গ একক, আর এসিটা কি বলতো এসিটা হচ্ছে তোমার সামান্তরিকের কি কর্ণ, এসিটা হচ্ছে সামান্তরিকের কর্ণ, তাহলে ত্রিভুজ ABC এর মান কত পাবো, দেখো এই এসি যখন কর্ণ টানলাম তখন দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে তোমার ABC, একটা হচ্ছে তোমার কি ABD,
তাহলে এই যে ত্রিভুজটার দুটো কি সমান, তাহলে একটা সামান্তরিকে কর্ণ টানলে দুদিকে যে ত্রিভুজ উৎপন্ন হবে তাদের ক্ষেত্রফলটা কি হবে, সমান হবে, বা একটা কি পুরোটা থেকে অর্ধেক করলে পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকেও কী পাবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু 100 বর্গ একক, কারণ হাফ ইন্টু পুরোটার ক্ষেত্রফলকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা এটুকুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী পেলাম, হাফ ইন্টু 100 বর্গ একক সমান সমান কত, 50 বর্গ একক পেলাম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখো পি বলেছে, পিটা বিসি বাহুর মধ্যবিন্দু, আর এপিটা তাহলে কী হয়ে যাবে, মধ্যমা হয়ে যাবে। এপিটা তাহলে কী হয়ে যাবে, চিত্র দেখবে যে যদি পি যদি বিসির মধ্যবিন্দু হয়, তাহলে এপি যদি আমরা অঙ্কন করি তাহলে এপিটা কী হয়ে যাবে, মধ্যমা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব তাহলে কী লিখতে পারবো যে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কী পাবো, ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কারণ একই রকমভাবে এটা যদি আমরা মধ্যমা হয়, এটা যদি অর্ধেক হয়, তাহলে এই এবিসি ত্রিভুজের এসপিটা যদি মধ্যমা হয় তাহলে এই দুটো ত্রিভুজের অর্ধেক হচ্ছে কি এটা, তাহলে তোমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে অর্ধেক করলে কিন্তু আমরা এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলতো, হাফ ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, 50 সমান সমান কত, 25 বর্গ একক। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা 3 দাগের অঙ্কগুলো নিয়ে। তাহলে আমাদের 1 দাগ 2 দাগ কমপ্লিট, 3 দাগের এবার 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 3 দাগের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা কিন্তু সবকটাই করব। প্রথম যে কোশ্চেনটা বলা আছে দেখো, প্রথম যে কোশ্চেন বলেছে লাভ ক্ষতির অঙ্ক, যে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটিতে এতই টাকা বিক্রি করেন। দুটি হস্তশিল্প মানে হাতের মাধ্যমে যে জিনিসগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তো হাসিমা বিবি দুটো হস্তশিল্প আছে, তার প্রত্যেকটিকে ওই কী করছে যে 1248 টাকায় বিক্রি করেন। যদি তিনি প্রথমটিতে 4% লাভ করেন এবং কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়, তবে মোট লাভ বা ক্ষতি কত হলো সেটা বের করতে বলেছে। যে প্রথমটা এবার বিক্রি করছে কত, 1248 টাকায় বিক্রি করছে এবং লাভ করছে কত, 4% লাভ করেন, 4% লাভ করছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করো দেখো, যে প্রথমে আমরা কি বলেছি যে দুটি হস্তশিল্প প্রত্যেকটি বিক্রয় মূল্য কত, 1248 টাকা। তাহলে প্রথমটিতে 4% লাভ করলে, প্রথমটিতে যদি 4% লাভ করে তখন বিক্রয় মূল্য কী হবে, 100 + 4 = 104 টাকা। যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়তো কত হবে, 104 টাকা। তাহলে অতএব যে লিখব, অতএব 104 টাকা বিক্রয় মূল্য হলে, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে, 100/104 টাকা। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 1248 × 100/104। তাহলে আমরা 104 দিয়ে যদি আমরা 1248-এ কাটতে যাই, ভাগ করতে যাই, তাহলে পাবো 12। ঠিক আছে, আর 12কে 100 দিয়ে গুণ করলে কী পাবো, 1200 টাকা পাবো। ওকে, এটা কী বললাম, 4% লাভের ক্ষেত্রে। এবার দ্বিতীয়টিতে কী করছে যে 4% ক্ষতি হচ্ছে, তো 4% ক্ষতিতে ক্রয় মূল্য কত হবে, 4% ক্ষতিতে ক্রয় মূল্য। ঠিক আছে, বানানটা এখানে ঠিকঠাক লিখবে, যে কয় রফলা অন্তস্থ হবে, হ্যাঁ, ক্রয় মূল্য 4% ক্ষতিতে ক্রয় মূল্য হবে যে 1248 × 100/100 - 4 টাকা। 1248 × 100/100 - 4 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, 1300 টাকা পাবো। 1248 × 100/96, আর 96 দিয়ে কাটলে কী পাবো, 13, আর 13কে 100 দিয়ে গুণ করলে কী পেয়ে যাবো, 1300 টাকা। তাহলে 4% লাভে প্রথমটিতে কত বিক্রয় মূল্য কত হচ্ছে, 1200 টাকা, আর ক্রয় মূল্য 4% ক্ষতিতে ক্রয় মূল্য কত হচ্ছে, 1300 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত হচ্ছে, দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য হচ্ছে তোমার 1200 + 1300 কত, 2500 টাকা। 1200 + 1300 কত হচ্ছে, 2500 টাকা। তাহলে প্রথমটিতে ক্রয় মূল্য হয়েছিল কত, 1200, এবং দ্বিতীয়তে হচ্ছে কত, 1300। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত, 1200 + 1300 কি, 2500 টাকা। আর মোট বিক্রয় মূল্য কত, কারণ প্রত্যেকটা হস্তশিল্পের বিক্রি করছে কত, 1248 টাকায়, আর দুটো হস্তশিল্প আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 2 × 1248 টাকা সমান গুণ করলে কত পাবো, 2496 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 2496, আর ক্রয় মূল্য পেয়েছি কত, 2500 টাকা। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, কারণ আমরা
2500 টাকায় ক্রয় করেছিলাম, বিক্রি করছি কত, 2496 টাকায়। তাহলে ক্ষতি কত হচ্ছে, তাহলে অতএব মোট ক্ষতি সমান সমান হচ্ছে 2500 মাইনাস 2496 সমান সমান 4 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। জয়ন্তবাবু একটা টেলিভিশন সে 10% লাভে বিক্রি করছে, ঠিক আছে। যদি ক্রয় মূল্য 10 টাকা 10% কম এবং বিক্রয় মূল্য যদি ও 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো, ঠিক আছে। তাহলে টেলিভিশনটির ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। যে জয়ন্তবাবু একটি টেলিভিশনের 10% লাভে বিক্রি করেন, ক্রয় মূল্য কত জানা নেই, বিক্রি করছে কত, 10% লাভে বিক্রি করছে। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 80 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। তাহলে টেলিভিশনটি ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম প্রথমে যে টেলিভিশনটি ক্রয় মূল্য হচ্ছে কত, এক্স টাকা। টেলিভিশনটি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ধরে নিলাম। যদি এক্স টাকা ক্রয় মূল্য হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, তো 10% লাভে বিক্রয় মূল্য হবে এক্স, মানে ক্রয় মূল্য তো থাকবেই, আর লাভ কত হচ্ছে তোমার, যে 10% কার, এক্সের। তাহলে এক্স প্লাস এক্স গুণিত 10/100 টাকা সমান সমান এক্স প্লাস কি, এখানে শূন্য কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, x/10। ক্যালকুলেশন করলে পাচ্ছি কি 11x/10 টাকা। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 11x/10। এবার বলছে যদি ক্রয় মূল্য 10% কম হলে, ক্রয় মূল্য কত ছিল, এক্স টাকা, তো ক্রয় মূল্য যদি 10% কম হয় তখন ক্রয় মূল্য কত হবে, যদি 10% ক্রয় মূল্য কম হয় তখন ক্রয় মূল্যটা হবে এক্স মাইনাস এক্স গুণিত 10/100। তাহলে এক্স মাইনাস x/10 সমান সমান কী পাচ্ছি, 9x/10 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যখন 10% কম হচ্ছে তখন ক্রয় মূল্য হচ্ছে কত, 9x/10 টাকা। এবং বলছে বিক্রয় মূল্য যদি 180 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য কত পেয়েছিলাম, বিক্রয় মূল্য পেয়েছিলাম তোমার কত, 11x/10 টাকা। আর এখন যদি 180 টাকা কম হয় তখন বিক্রয় মূল্য কত হবে, তাহলে 11x/10 থেকে যদি 180 টাকা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 9x/10 এবং বিক্রয় মূল্য পেয়ে গেলাম 11x/10 মাইনাস 180 টাকা। এবার বলছে যে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে। 20% লাভে বিক্রয় মূল্য হবে যে তোমার বিক্রয় মূল্য কত ছিল, 9x/10, তোমার ক্রয় মূল্য কত ছিল, 9x/10 ছিল, প্লাস কত পার্সেন্ট লাভে বিক্রয় করছে, 20% লাভে। তাহলে কী হবে, 9x/10 ইন্টু 20/100। তাহলে এখানে কাটারি করলে কী পাচ্ছি, 1/50, 1/5, হ্যাঁ 1/50, এখানকার 0 এই 0, আর 2 দিয়ে কাটলে 5 দিয়ে 10, তোমার কী বলছি 9x/10 প্লাস 9x/50 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে লসও করলে কী পাবো, লসও হচ্ছে 50। কেন 50 লসাগু, একটা জিনিস মাথায় রাখবে যে ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় দেখবে যে লসও করতে হয় আমাকে হরগুলো, তো দেখবে যে সংখ্যাটা সব থেকে বড়, যদি বড় সংখ্যাটা ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তাহলে ভেবে নেবে বড় সংখ্যাটা হচ্ছে তার লসাগু। তাহলে এখানে 10 এবং 50-এর লসাগু কত হবে, 50 হবে, কারণ 50কে 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে লসাগু পেয়ে গেলাম কত, 50। আর 50কে 10 দিয়ে ভাগ করলে কত, 5, আর 5-এর সঙ্গে 9x গুণ করলে কী পাবো, 45x, প্লাস আর 50কে 50 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 9x গুণ করলে 9x, তাহলে 45x প্লাস 9x/50, তাহলে সমান সমান কত পেলাম, 54x/50 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত বলেছে, 54x/50 টাকা। তো শর্তানুসারে কী বলেছে, শর্তানুসারে বলেছে যে এই যে বিক্রয় মূল্যটা পেয়েছি, যে 180 টাকা কম হলে সেই বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্য থেকে কী বলছে, সমান হচ্ছে 11x/10 মাইনাস 180 ইজিক্যাল টু 54x/50, ঠিক আছে, 54x/50। তাহলে 11x/10 মাইনাস এই যে এই টার্মটাকে সমানের উপর নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাস 180 টাকা সমানের উপর নিয়ে গেলাম, কী হলো, প্লাস 180 হয়ে যাচ্ছে। তাহলে আবার লসাগু করলে ভগ্নাংশে বিয়োগ করবে, এবার ভগ্নাংশে বিয়োগ করতে কী করতে হয়, প্রথমে হরগুলি লসাগু। তাহলে 10 আর 50-এর লসাগু করলে কী পাবো, 50। তাহলে 10 দিয়ে ভাগ করলে 5, আর 5কে 11 দিয়ে গুণ করলে কী পাবো, 55, আর এক্স যেহেতু আছে তাহলে 55x, মাইনাস 50 দিয়ে ভাগ করলে 1, আর 1 দিয়ে গুণ করলে 54x। তাহলে 55x মাইনাস 54x/50 ইজিক্যাল টু 180। তাহলে কী পাচ্ছি, যে 55 থেকে 54 বাদ দিলে কত, এক্স। তাহলে এক্স সমান সমান কী পাবো, এ বরাবর গুণ 50 গুণিত 180 সমান সমান 9000 টাকা। তাহলে অতএব টেলিভিশনটির ক্রয় মূল্য হয়ে যাবে কী বলতো, 9000 টাকা। এ গেল আমাদের 3 দাগ কমপ্লিট, ঠিক আছে। এবার আসছি আমরা 4 দাগে, এবং আজকের ভিডিও লাস্ট দাগ হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। 4 দাগে যে কটা অঙ্ক আছে সেটা করে আজকের ভিডিও ক্লোজ করবো। নেক্সট ভিডিও আমরা অবশ্যই আসবো। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে। ওকে,
তাহলে 4-এর কী বলেছে, যে কোনো একটি সমাধান করো, ঠিক আছে, যে কোনো একটি সমাধান করো। সমাধান প্রথমে এটা যেটা বলেছে, প্রথমে সমাধান করতে বলেছে অপনয়ন পদ্ধতিতে। তো তোমাদের বলবো যে এই অপনয়ন পদ্ধতিটা তোমরা একবার শিখে নিলে কিন্তু তোমাদের আর বারবার কিন্তু শিখতে হবে না। তো যে কোনো সমীকরণ দাও তোমরা সেখান থেকে খুব সহজে করে নিতে পারবে। তো তোমাদের বলবো এই অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে, বুঝার অঙ্ক আছে। তো কীভাবে করবো দেখো, প্রথমে কী করবো, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা নিয়ে 1 নম্বর দিয়ে দেবো, দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে সেটাকে 2 নম্বর দিয়ে দেবো। এবার দেখো আমাকে যে অপনয়ন বলতে কীভাবে অপনয়ন, যে 1 নং সমীকরণের এক্সের সহগ বা ওয়াইয়ের সহগ তুমি যেটা দিয়ে করতে পারো, ঠিক আছে। 1 নং সমীকরণের এক্সের সহগ এবং 2 নং সমীকরণের এক্সের সহগ। তো 1 নং সমীকরণের এক্সের সহগ কত আছে 3, তাহলে 1 নং সমীকরণে এক্সের সহগকে আমরা কী করব, 2 নম্বর সমীকরণ দিয়ে 2 নম্বর সমীকরণকে গুণ করব, এবং 2 নং সমীকরণে এক্সের সহগ দিয়ে আমরা কী করব, 1 নং সমীকরণকে গুণ করব। আশা করছি বুঝাতে পারলাম। অর্থাৎ এক্সের আগে যে সংখ্যাটা আছে সেটাকে 2 নম্বর সমীকরণকে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণে এক্সের আগে যেটা আছে সেটা 1 নং সমীকরণে গুণ করব। তাহলে গুণ করলে কী পাচ্ছি দেখো, আবার ভাষাটা লিখে দিবে একটু কি, যে 1 নং সমীকরণকে 1 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 দিয়ে গুণ করলে কী পাবো, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে কী হবে, ওই সংখ্যাটা হবে। 3x - 2y = 5, 1 দিয়ে গুণ করলাম কী পেলাম, 3x - 2y = 5। আর 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কী পাবো, 3 দিয়ে গুণ করলে কী পাবো, 3x প্লাস প্লাসে প্লাস 3 × 12y আবার 3 × 12। এবার যখনই গুণ করলাম তখন কি করবো, একটা দাগ টানবে, ঠিক আছে। দাগ নেওয়ার পরে কি করবে, এই যে সাইনগুলো দেওয়া আছে সাইনগুলো অর্থাৎ চিহ্নগুলো কি করবে, চেঞ্জ করবে। এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস থাকলে কী হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানেও প্লাস আছে মাইনাস, ঠিক আছে। তো সাইনগুলো চেঞ্জ করলাম, দেখবে যে এখানে +3x - 3x, তাহলে এখানকার সংখ্যাটা এখানকার চিহ্নটা আর ধরবো না, নিচে যে সাইনটা বা চিহ্নটা চেঞ্জ করলাম সেই চিহ্নটা ধরে কাজ করতে হবে, ওকে। তাহলে +3x - 3x কেটে যাচ্ছে, এখানে -2y, এখানে -12y, মানে -2/y আর -12/y সমান কী পাবো, -14/y, কারণ দুটোই মাইনাস যোগ করতে হবে, 12 আর 2 যোগ করলে কত 14, তাহলে 14/y +12 - 12 মানে -7। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, পেয়ে যায় কত, আর কোনাকুনি গুণ করলে 7y = 14, তাহলে বা y = কি 14/7 = 2, তাহলে y সমান কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম, ঠিক আছে। y সমান পেয়ে গেলাম কত 2। এবার আমাকে x এর মান বের করতে হবে, যে কোনো একটা সমীকরণে হয় 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে y সমান 2 বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে 1 নং সমীকরণে y সমান 2 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কী ছিল, 3x - 2/y = 5, তাহলে বা 3x থাকলো মাইনাস 2/y এর মান কত ছিল 2, তাহলে y এর জায়গায় শুধুমাত্র 2 বসলাম, বাকি যা আছে বসিয়ে দিলাম। তাহলে বা 3x - 2/2 মানে কত, 2কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো 1 পাবো, তাহলে 3x - 1 = 5। তাহলে বা 3x, যেহেতু x এর মান বের করতে হবে তাহলে x এর নামটা রেখে দিচ্ছি, 3x = সমানের উপরে 5 আছে যেভাবে থাকলো, আর এরপরে -1টাকে যদি সমানের উপরে নিয়ে যায় কী যাবে, +1 হয়ে যাবে। তাহলে 3x = কি 6, তাহলে x = কি 6/3, কাটাকাটি করলে কত পাচ্ছি 2, তাহলে x সমান কী পাচ্ছি 2। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখবে, অতএব নির্ণয় সমাধান x = 2, y = 2, ঠিক আছে। নেক্সট যে সমাধানটা বলেছে সেটা পরিবর্তিত পদ্ধতিতে করতে বলেছে, ঠিক আছে। পরিবর্তিত পদ্ধতি কীভাবে করবো এটাও তোমরা একটু ভালো করে শিখে নেবে। আর তার আগে বলবো তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। কি বলেছে, প্রথম যে সমীকরণটা যে দেওয়া আছে সেটাকে লিখছি যে 2/x + 3y = 2, এটাকে 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। আর এই 1 নং সমীকরণ থেকে প্রথমে আমরা হয় x এর মান বা y এর মান যে কোনো তুমি একটা মান বের করতে পারো, ঠিক আছে। তুমি যদি বলো যে আমি y এর মান বের করবো, y এর মানও বের করতে পারো বা x এর মানও বের করতে পারো। আমি যেটা করি সেটা হচ্ছে x এর মান বের করেছি। তো x এর মান যেহেতু বের করতে, তাহলে কী করছি x টার্মটা রেখে দিচ্ছি, যে 2/x = 2 সমানের উপরে গেলে কী হয়ে যাবে -3/y, তাহলে 2/x = লসাগু করলে কী পাবো y, তাহলে ওখানে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে y, আর y এর সঙ্গে 2 গুণ করলে কি 2y - 3, তাহলে কী পেলাম 2/x = 2y - 3/y, তাহলে বা কোনাকুনি গুণ করলে কী পাবো x × 2y - 3 = 2 এর সঙ্গে y গুণ করলে কী পাবো 2y, বা x সমান কী পাবো 2y/2y - 3, এটা দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে x এর মান বের করে দিলাম, সেটাকে কী করবে 2 নং সমীকরণ দিয়ে দেবে, ঠিক আছে। এবার এই যে x এর মানটা পেলাম, এই x এর মানটা 2 নং সমীকরণে x এর পরিবর্তে বসিয়ে দেবো। তো 2 নং সমীকরণে কী ছিল দেখো, 2 নং সমীকরণ ছিল 5x +
10/y ইজিক্যাল টু 5/6, এটাকে 3 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। এবার ভাষা লিখবে যে এখন যে 3 নং সমীকরণে এক্সের পরিবর্তে 2y/2y - 3 বসিয়ে পাই। এই যে 3 নং সমীকরণটা আছে, এই এক্সের পরিবর্তে আমরা এই টার্মটা বসাবো, ঠিক আছে। তাহলে বসালে কি পাবো, 5/x আছে, তাহলে 5/x, এক্সের জায়গায় কত বসাবো, 2y/2y - 3, তাহলে 2y/2y - 3 বসিয়ে দিলাম, প্লাস যা আছে রেখে দিলাম 10/y ইজিক্যাল টু, আর এটা মিশ্র ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। সামান্য ভগ্নাংশে কীভাবে, যে এই দুটোর সঙ্গে গুণ আর উপরেটা কী করতে হবে, যোগ। তাহলে গুণ করলে কত, 5 6 30, আর 30-এর সঙ্গে 5 যোগ করলে কত, 35, তাহলে 35/6 হয়ে গেল। বা এবার কি লিখতে পারবো, যে 5/2y/2y - 3, মানে বাই আকারে আছে, বাইয়ের উপরে বাই আছে, তাহলে কি, তাহলে এই নিচের টার্মটা উপরে গুণ আকারে বসবে, তাহলে 5 × 2y - 3/2y প্লাস 10/y ইজিক্যাল টু 35/6। বা এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কী করতে হয়, আমাকে হরগুলি লসাগু করতে হয়। তো 2y এবং y এর লসাগু কী হবে, 2y হবে। আবার 2y দিয়ে ভাগ করলে 2y-কে 2 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে এই টার্মটা পুরোটা গুণ, আর এখানে তো 1 দিয়ে গুণ করে এই টার্মটাই থাকবে, আর 5 দিয়ে গুণ আকারে আছে, আবার 5 দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করলে কী পাবো, 5 × 2 = 10y - 3 × 5 = 15, প্লাস y দিয়ে ভাগ করলে কী পাবো, 2, আর 2-এর সঙ্গে 10 গুণ করলে 20 ইজিক্যাল টু 35/6। তাহলে 10y - 15 + 20, তাহলে 20 থেকে 15 বাদ, যেহেতু প্লাস থেকে বাদ দিতে প্লাস হবে, তাহলে +5, কারণ 20 থেকে 15 বাদ দিলে 5 হয়ে যাচ্ছে। তাহলে 10y + 5/2y ইজিক্যাল টু 35/6। এবার আমরা কী করছি, এটাকে কোণাকুণি গুণ করছি। কোণাকুণি গুণ বলতে যে আমরা এই টার্মের সঙ্গে এটা এবং এই টার্মের সঙ্গে এটা, তো 35 সঙ্গে 2y গুণ করলে কী পাবো, 70y ইজিক্যাল টু 6-এর সঙ্গে এই টার্মে গুণ করলে 60y + 30। ওয়াইয়ের মান যেহেতু বের করবো, তাহলে ওয়াই টার্মটা কী করবো, সমান এপারে নিয়ে চলে আসছি। 70y 60y ছিল, এপারে নিয়ে আসলে কী হয়ে যাবে, -60y ইজিক্যাল টু 30। তাহলে 70 থেকে 60 বাদ দিলে কত, 10y, তো 10y ইজিক্যাল টু 30, বা y সমান কি 30/10 = 3। তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম 3। এবার কি করব, যে 2 নং যে সমীকরণে ছিল সেই সমীকরণে y = 3 বসিয়ে দিই। তাহলে 2 নং সমীকরণে y = 3 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ ছিল কি ছিল, x = 2y - 3 সমান 2 × y এর জায়গায় কত, 3 বাই 2 × 3 - 3, তাহলে 6/6 - 3, তো 6 কত, 6 থেকে 3 বাদ 3 সমান কত, 2। তাহলে অতএব নির্ণয় সমাধান কী পেলাম, x = 2, y = 3। এই ছিল আমার আজকের ভিডিওয়ে অঙ্কটা, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের বলি যে আমরা একটু যে আগে লাভ ক্ষতির একটা অঙ্ক করেছিলাম, জয়ন্তবাবুর অঙ্কটা, সেই অঙ্কটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমরা সেভাবেও করতে পারো। আমি যেভাবে করেছি যদি বুঝতে পারো, সহজ লাগে, সেভাবে করবে। আর যদি তোমাদের মনে হয় যে না আমি বইয়ের অঙ্কটা করবো, বইয়েটাও করতে পারো, ঠিক আছে। সেই অঙ্কটা বইয়ে তোমার দেওয়া আছে যে তোমাদের বই 141 পেজে, ঠিক আছে। 141 পেজের যে 12 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, এক্সাম্পলটা দেওয়া আছে, সেই অঙ্কটা একই রকম অঙ্ক, ঠিক আছে। তোমরা সেই অঙ্কটাও ওইভাবে করতে পারো, বা আমি যেভাবে করলাম সেভাবে করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, এবং শেষে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।